আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাপ বেটা মিলে নোয়াখালী এক্সপ্রেসকে দেখাচ্ছে প্লে অফসে খেলার স্বপ্ন। এই বিষয়টা যদি আপনাদের সঙ্গে 2 দিন আগেও শেয়ার করতাম, আপনারা কিন্তু অবিশ্বাস করতেন, আপনারা বিশ্বাসই করতেন না, আপনারা বলতেন যে এটা অসম্ভব, এটা কোনোভাবে সম্ভব নয়। খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়েরদের নোয়াখালী এক্সপ্রেস, তারা এক্সপ্রেস গতিতে একের পর এক হার হজম করতে করতে যখন টানা 6টা হারের বৃত্তে ঢুকে গিয়েছিল, সেই সময়টা আসলে কেউ কল্পনা করতে পারেনি যে নোয়াখালী সেই জায়গা থেকেও এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে তারা কোয়ালিফায়ার্সের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে বা প্লে অফসে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে। বিপিএল এ মাত্র 6টা দলই খেলছে এবার, এবং তার মধ্যে 2টো দল বাদ পড়ে যাবে, 4টা দল খেলবে প্লে অফসে, যেখানে 2টো দল একদম টপ 2 টিমস তারা খেলবে কোয়ালিফায়ার, বটম 2 টিমস খেলবে এলিমিনেটর, এবং বটম 2 টিমসের মধ্যে যে দলটা জিতবে তারা ওই যে ফার্স্ট কোয়ালিফায়ার সেটার পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে, এবং সেখান থেকে আমরা এবারের বিপিএল এর 2 ফাইনালিস্টকে পেয়ে যাব। তো সমীকরণ যখন ওই জায়গাটায়, সবার আগে আমার মনে হয় পয়েন্টস টেবিলের দিকে একটু চোখ রাখতে পারলে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়। পয়েন্টস টেবিলের দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখব যে চট্টগ্রাম রয়্যালস তারা সবার উপরে রয়েছে বেটার নেট রান রেট নিয়ে, 7 ম্যাচ থেকে 5 জয় নিয়ে 10 পয়েন্টে। 10 পয়েন্টে আরও রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স, যারা আসলে প্রি টুর্নামেন্ট ফেভারিটস হিসেবে এসেছিল এই টুর্নামেন্টে। 5টা জয় 2টো পরাজয়, 10টা পয়েন্ট রয়েছে তাদের। রংপুর রাইডার্স সবচেয়ে শক্তিশালী দল ছিল এবারে টুর্নামেন্টে, কাগজে কলমে অন্তত, কিন্তু এখনো পর্যন্ত পারফরমেন্সে কিন্তু সেটার ছাপ তারা আনতে পারেননি। 3টা ম্যাচ তাদের হারতে হয়েছে, এবং সব মিলিয়ে 7 ম্যাচ থেকে তাদের 8টা পয়েন্টই আছে। সিলেট টাইটান্স তারাও 8 পয়েন্টে আছে, 8 ম্যাচ থেকে 4 জয়ে। এবং ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস, এই দুটো দল আমরা অনেক আগেই ভাবছিলাম যে তারা হয়তো এলিমিনেশনে চলে গেছে, অর্থাৎ এই টপ 4 রেসে তারা বোধহয় সেভাবে নেই। কিন্তু ঢাকার যেহেতু 3টা ম্যাচ বাকি রয়েছে, এবং নোয়াখালী এক্সপ্রেস যারা ষষ্ঠ দল রয়েছেন এই মুহূর্তে, তাদেরও 2টো ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ এই 2টো ম্যাচ জিতলে নোয়াখালী এক্সপ্রেস তাদের কিন্তু 8 পয়েন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন 8 পয়েন্টে ইতিমধ্যেই 2টো দল রয়েছে, রাজশাহী ওয়ারিয়ার্স এবং দুঃখিত, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসও 2টো জয় পেয়ে গেলে তারাও কিন্তু 8 পয়েন্টে যেতে পারবে, অর্থাৎ ওই 8 পয়েন্ট পেয়ে প্লে অফসে জায়গা করে নেওয়া, এই বিষয়টা কিন্তু এখনো মোটামুটি অঙ্কের হিসেবে রিয়েল আছে। এবং এই অঙ্কের হিসাবটা মেলানোর যে পথ, সেটা কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের জন্য একেবারে মসৃণ ছিল না। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে তারা টানা 2টো জয় পেয়ে, একটা মোমেন্টাম পেয়ে, জয়ের ধারায় ফিরে এসে একটা সম্ভাবনা তৈরি করেছে অন্তত। এবং এখন পুরো পয়েন্টস টেবিলে প্রত্যেকটা দলের যে রেস ওই প্লে অফসে যাওয়ার জন্য, সেই রেসটা কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে বলা যায়। টপ টায়ার টিমস যারা আছে, যাদেরকে আসলে আমরা আনবিটেবল ধরে নিয়েছিলাম, তারা কিন্তু ম্যাচ হারছে। ফর এক্সাম্পল, আপনি রংপুর রাইডার্সকে দেখেন, তারা কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ম্যাচ হেরেছে। আপনি ঢাকা ক্যাপিটালসকে দেখেন, তারা কিন্তু নোয়াখালীর সঙ্গে ম্যাচ হেরে গেছে। সো এই জায়গা থেকে কিন্তু বলতে বাকি নেই যে নোয়াখালী এক্সপ্রেস এই মুহূর্তে যে ফর্মে আছে, যে কোনো দলকেই হারিয়ে দেওয়ার তাদের ক্ষমতা রয়েছে। এবং গতকালের ম্যাচটা নিয়ে আলাদা করে হাইলাইট করাই উচিত, কারণ সেই জায়গাটার মধ্যে আপনি দেখেন নোয়াখালী এক্সপ্রেস তাদের মোহাম্মদ নবীর যে ছেলে হাসান ইসাখিল, তাকে ডেবিউ দিয়েছিল, তাকে অভিষেক করিয়েছিল, এবং সেই অভিষেকটা কি দারুণভাবে তিনি রাঙালেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন। 60 বল থেকে 92 রানের একটা চমৎকার ইনিংস তিনি খেলেছেন ওপেনিং স্লটে ব্যাট করতে নেমে, যেখানে এই দলটার মধ্যেই সৌম্য সরকার কিংবা হাবিবুর রহমান সোহানদের মতো বিগ হিটাররা ছিলেন, তারা কিন্তু ক্লিক করতেই পারেনি পুরো টুর্নামেন্টে বলা যায়। সৌম্য কিছু রান পাচ্ছেন ইদানিং সময়, তবে ওই যে ইম্প্যাক্ট তৈরি করা, ওই যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করা, সেটা কিন্তু ওই হাসান ইসাকিল, 19 বছর বয়সী এই ক্রিকেটার, তিনি মোহাম্মদ নবীর ছেলে সেটা হচ্ছে পরের কথা, তবে তাকে অ্যাজ এ ক্রিকেটার আগে সম্মানটা আমরা দেই। কি দুর্দান্ত একটা নক তিনি গতকাল খেললেন, এবং তার অভিষেকেই এই ধরনের একটা বড় ইনিংস, বিপিএল এর হিস্ট্রিতেই এত বড় ইনিংস হয়েছিল শুধুমাত্র ক্রিস গেল তার বিপিএল অভিষেকে একটা 17 রান পেয়েছিলেন, সেটাই তার ওপরে। এরপরে কিন্তু এই হাসান ইসাখিলের নামটা চলে আসে, যিনি আবার মোহাম্মদ নবীর ছেলে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, ইসাখিল এবং সৌম্য সরকার চমৎকার একটা ওপেনিং স্ট্যান্ড করেছিলেন নোয়াখালীর জন্য, এবং তারপর যখন সৌম্য আউট হয়ে যান, মাঝখানের 2জন ব্যাটারও ফ্লপ করে আউট হয়ে যাওয়ার পর মোহাম্মদ নবী নেমেছিলেন। নবীর সাথে 51 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন তারই ছেলে ইসাখিল। এবং মিডল ওভার্সে যখন ডেথ ওভার্সের দিকে এগিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস, সেই সময়টার মধ্যে 2জন মিলে যেভাবে আসলে স্ট্রাইক রোটেট করেছেন, যেভাবে আসলে শটগুলো বানিয়ে নিয়ে বাউন্ডারিগুলো হাঁকিয়েছেন, রান রেটটা উচ্চ রাখার চেষ্টা করেছেন, এইটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। এবং বাবা ছেলের একটা আলাদা রকম প্যাশন রয়েছে, বোঝা যায় যে এই আফগান রক্তের মধ্যে আসলে ক্রিকেট মিশে আছে। এবং হাসান ইসাখিলের এই ইনিংসটার পর যেই অবস্থায় নোয়াখালী এক্সপ্রেস ছিল, সেখান থেকে যে তারা 180-র উপর রান করতে পেরেছে, সেটাই একটা দারুণ ব্যাপার। এবং পরবর্তীতে এসে যখন ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নামলো, তারা কিন্তু খুব বেশি দূর করতে পারেনি, 140 অড একটা রান তারা করেছে, এবং 41 রানের ব্যবধানে এই ম্যাচটা তারা হেরেছে। সো এই 41 রানের হারটা ঢাকার জন্য বিশাল বড় একটা ধাক্কা, কারণ তাদের নেট রান রেটটাই কিন্তু একটা ধাক্কা লেগেছে, এবং নোয়াখালী এক্সপ্রেস তাদের নেট রান রেটটাই উন্নতি করার একটা দারুণ সুযোগ পেয়েছিল, সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে বড় একটা জয় দিয়ে।
এবারে আপনি চিন্তা করে দেখেন সামনের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের সমীকরণগুলো আসলে কেমন হতে পারে। ফর এক্সাম্পল, আপনি আজকের ম্যাচগুলোর কথাই চিন্তা করতে পারেন, যেখানে সিলেট টাইটান্স রংপুরের বিরুদ্ধে খেলবে আজকেই একটা সময় সেই ম্যাচটা শুরু হওয়ার কথা, এবং এই ম্যাচটা কিন্তু সিলেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা যদি দুটো পয়েন্ট পেয়ে যেতে পারে রংপুরের এগেনস্টে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই 10 পয়েন্টে চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি করছে, এবং 10 পয়েন্ট পেয়ে গেলে আমার কাছে মনে হয় যে মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে যে তারা ওই কোয়ালিফায়ার্সের জায়গাটা হয়তো ধরেই ফেলবে। তবে রংপুরের জন্য কিন্তু এনাফ ইম্পর্টেন্ট এই ম্যাচটা, তাদেরও কিন্তু ওই 10 পয়েন্টে খুব জলদি পৌঁছে যাওয়াটা ইম্পর্টেন্ট। হাতে মাত্র 3টা ম্যাচই আছে। রংপুর রাইডার্স রিসেন্টলি একটা হারের বৃত্তের মধ্যে আছে, টানা 2টো ম্যাচ তারা হেরেছে। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা উইনিং নোটে ফেরাটা খুবই খুবই জরুরি, এবং সেই কাজটা নিশ্চয়ই তারা করার চেষ্টা করবে। সো এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের ফ্যান যদি আপনি হয়ে থাকেন, আপনি চাইবেন রংপুর যেন ম্যাচটা জিতে যায়, সিলেট টাইটান্স যেন ম্যাচটা হেরে যায়, যাতে তাদের কোয়ালিফাই করার সম্ভাবনাটা কমে আসে। কারণ 8 পয়েন্ট পেয়ে কিন্তু নোয়াখালীকে এই প্লে অফসে ঢোকার চেষ্টা করতে হবে। সুতরাং অন্য যে টিমগুলো 8 পয়েন্টে আছে তারা যেন তার বেশি না পেয়ে যায় এবং বড় বড় ব্যবধানে হেরে যায়, সেই বিষয়টাই কিন্তু নোয়াখালী এক্সপ্রেসকে আসলে আশা করতে হবে তারা যদি প্লে অফসে যেতে চায় খুবই খুবই ইনক্রেডিবল একটা কায়দায়। আজকের দিনের পরবর্তী ম্যাচ যেখানে ঢাকা এবং রাজশাহী খেলছে, এই ম্যাচটাতেও আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের ফ্যানরা চাইবেন যে রাজশাহী ওয়ারিয়ার্স যেন ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়ে দেয়, কারণ রাজশাহী মোটামুটি এক পা দিয়েই রেখেছে প্লে অফসে। সুতরাং তাদের আরও একটা জয় মানে ঢাকার আরও একটা পরাজয়, এবং ঢাকার পরাজয় মানে ঢাকা কিন্তু নোয়াখালীরও পেছনে চলে যেতে পারে নেট রান রেটের হিসেবে। সো এই হিসেবগুলো কিন্তু এখন কষা বাকি রয়েছে, খুব বেশি সময় আর বাকি নেই, খুব বেশি ম্যাচও আর বাকি নেই। গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার পথেই আছে। পরবর্তীতে দেখেন চট্টগ্রামের এগেনস্টে নোয়াখালী, সেটা কিন্তু খুব টাফ একটা ম্যাচ হবে। ঢাকায় যখন ম্যাচটা ফিরবে, মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন ম্যাচটা ফিরবে 15 জানুয়ারি, সেই ম্যাচটাতেও নোয়াখালীকে অবশ্যই চট্টগ্রাম রয়্যালসকে হারাতেই হবে। এবং পরবর্তী যে ম্যাচ রয়েছে ওই একই দিনে 15 তারিখ রাজশাহী এবং সিলেট, সেই ম্যাচে আবার রাজশাহীকে সিলেটের এগেনস্টে জিততে হবে। অর্থাৎ হারতে হবে কোন কোন দলের? সিলেট এবং ঢাকা। এই দুটো দল যদি টানা হারতে থাকে, তারা যদি আর ফার্দার পয়েন্টস অ্যাড না করতে পারে, ঢাকার জন্য কিছু লিওয়ে আছে, তারা 6 পয়েন্ট পেলেও সমস্যা নেই, নোয়াখালী টোটাল 8 পয়েন্ট পেয়ে তারপরও ঢাকার উপরে শেষ করতে পারবে। তবে সিলেটেরও উপরে নোয়াখালীকে শেষ করতে হবে, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। এবং এই ম্যাচটাও রাজশাহী ভার্সেস সিলেট, এই ম্যাচেও নোয়াখালী এক্সপ্রেসের ফ্যানরা আমি শিওর চাইবেন যেন ওই রাজশাহী ওয়ারিয়ার্স তারা যেন সিলেটের এগেনস্টে ম্যাচটা জিতে যায়। সো ইন্টারেস্টিং একটা সমীকরণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং শেষ করতে চাই আসলে এই ব্যাপারটা বলেই যে নোয়াখালী এক্সপ্রেস তারা যে দলটা প্রথমে বানিয়েছিল সেটা কিন্তু খুবই খুবই শেষ মুহূর্তে বানানো একটা টিম। তার মধ্যেও কিছু এক্সাইটিং ফ্যাক্টরস ছিল, কিছু এক্সাইটিং প্লেয়ার্সরা এই দলের ভিতরে ছিলেন, তবে তারা না সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, ইভেন ইহসানুল্লাহর মতো একজন ক্রিকেটার, যাকে কিনা প্রথম ম্যাচের পর অনেক ম্যাচ ড্রপ করে দেওয়া হয়েছিল কারণ প্রথম ম্যাচে তিনি খুবই খারাপ বোলিং করেছিলেন, যদিও এই মুহূর্তে নাহিদ রানা কিংবা আকিব জাভেদের পাশাপাশি বলা যায় এই ইহসানুল্লাহই সবচেয়ে দ্রুত গতির বোলার এবারের বিপিএলে, তারপরও তার কিন্তু ফর্মে ফিরে আসাটাও খুব দারুণ একটা ব্যাপার ছিল। গতকাল ঢাকার এগেন্স্টে কি চমৎকার তিনি বোলিংটা করলেন, এবং তার গতির কাছেই অনেকে পরাস্ত হচ্ছিলেন। এবং এরই সাথে বাংলাদেশের খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্রিকেটার হাসান মাহমুদ, তিনিও যে আসলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা গত কয়েকটা ম্যাচে তিনি প্রমাণ করলেন। চমৎকার বল করছেন, নতুন বলেও বল করছেন ভালো, ডেথ ওভার্সে এসেও কি চমৎকার বোলিংটা করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে নোয়াখালী এক্সপ্রেস সঠিক সময় কি তারা তাদের ফর্মে ফেরার ইঙ্গিতটা দিচ্ছে কিনা। এবং দুজন ক্রিকেটার রয়েছেন এই নোয়াখালী এক্সপ্রেস দলটায় যারা এখনো পর্যন্ত আসলে সেভাবে ক্লিক করতে পারেননি, যাদেরকে নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি থেকে রিটেন করা হয়েছিল বা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তাদেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন দেওয়ার সময় সুযোগ হয়েছে, কারণ বাদ বাকিরা ক্লিক করা শুরু করেছেন। এই মোহাম্মদ নবী এবং তার ছেলে দুজন মিলে যেভাবে আসলে নোয়াখালীর আশাটা বাঁচিয়ে রেখেছেন, সেই আশার বেলুনে আরও বাতাস দেওয়ার জন্য কিন্তু এই জাকের আলী অনিক কিংবা মাহিদুল অঙ্কন কিংবা হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, তাদের এখন স্টেপ আউট করে বেরিয়ে আসতে হবে এবং তাদের একটা চেষ্টা করতে হবে, শেষ চেষ্টাটা করে যেতে হবে। সো ইন্টারেস্টিং একটা সময়ের দিকে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি, যেখানে নোয়াখালী এক্সপ্রেসেরও যারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে আছে তাদেরও কিন্তু সুযোগ রয়েছে ওই টপ পজিশনের দিকে যাওয়ার বা টপ 4-এর ভেতরে ঢুকে যাওয়ার। তবে সেটার জন্য যেটা করতে হবে, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্সের ওপরে তাদের শেষ করতে হবে, এবং সেই জায়গাটায় পৌঁছে যেতে হলে ঢাকা ক্যাপিটালস এবং সিলেটকে তাদের বাদবাকি সব ম্যাচ হারতে হবে, আর অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসকে তাদের শেষ দুটো ম্যাচ জিতে তারপর চেষ্টা করতে হবে প্লে অফসে যাওয়ার। তো দেখা যাক শেষ পর্যন্ত যারা নোয়াখালী এক্সপ্রেসের ফ্যানস আছেন, শেষ পর্যন্ত প্লে অফসে এই দলটা জায়গা করে নিতে পারলে কিন্তু একটা ইনক্রেডিবল স্টোরি হবে বলা যায়, এবং সেই ইনক্রেডিবল স্টোরির উত্থানটা
ওয়ার্ল্ড হিস্ট্রিতেই প্রথমবারের মতো ঘটে যাওয়া একটা ঘটনার মাধ্যমে হয়তো হচ্ছে, যেখানে একটা বাবা ছেলে দুজনই একই টিমে খেলে, যাদের মধ্যে 21 বছরের গ্যাপ রয়েছে। অর্থাৎ মোহাম্মদ নবীর প্রথম ছেলে যখন হয়েছে তার বয়স তখন 21 ছিল, সেই ছেলে এখন বড় হয়ে 19 বছর হয়ে গেছে এবং সে এখন দারুণ ক্রিকেট খেলছে, তার বাবার সঙ্গে একই লেভেলে ক্রিকেট খেলা সক্ষমতা অর্জন করেছে, সেটা প্রমাণও করে দিয়েছে এবং সে সুযোগটা তৈরি করে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সুতরাং তাদেরকে আসলে ঘটনা থেকে বের করে নেওয়া সম্ভব নয়। তারা পয়েন্টস টেবিলের শেষ অবস্থানে থাকলেও সামহাও বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এখনও ওই নিউজ পেপারের ফ্রন্ট পেজেই জায়গা করে নিচ্ছে, খবর কিন্তু তাদেরকে নিয়েই হচ্ছে। তো দেখা যাক মোহাম্মদ নবী, হাসান ইসাখিল, এই বাপ বেটা জুটি তারা কি নোয়াখালী এক্সপ্রেসকে ওই প্লে অফসের দিকে নিয়ে যেতে পারেন কিনা, নোয়াখালীর পক্ষে ভাগ্যটা এবারে বিপিএল এ কথা বলে কিনা, সেটাই আমরা দেখার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন গতকাল হঠাৎ করে যখন হাসান ইসাখিল এবং মোহাম্মদ নবীর এই পার্টনারশিপটা দেখলেন ওভারঅল কেমন লেগেছে আপনাদের। দারুণ একটা নতুনত্বের অভিজ্ঞতা আমাদের কিন্তু হয়েছে। আমরা হয়তো সামনে ওই ব্যাপারটা ভেরি সুন দেখতে পারবো কিনা জানি না, আর কখনোই দেখতে পারবো কিনা জানি না। দুই ভাই মিলে ক্রিকেট খেলেছেন সেটা দেখেছি, দুই যমজ ভাই মিলে একসঙ্গে খেলেছেন দেখেছি, তিন ভাই একসঙ্গে খেলেছেন একই জাতীয় দলে সেগুলোও দেখেছি। তবে ফ্র্যাঞ্চাইজ লেভেলের ক্রিকেটে ইতিহাসে এবারই প্রথম বাপ বেটা একই দলে একসঙ্গে খেলেছেন, একসাথে একটা পার্টনারশিপ করেছেন, দলকে জিতিয়েছেন। চমৎকার একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে গতকাল বিপিএল এ। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।